সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভালো লাগছে যে বহু দর্শক ও শ্রোতা বন্ধু তারা নিয়মিত যে বিষয়ে আমি আলোচনা করছি সেই আলোচনাগুলিকে শুনছেন এবং ওই বিষয়গুলির উপর তাদের মনে যে প্রশ্ন জাগছে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ফোনে, কেউ বা কমেন্ট বক্সে জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও যথেষ্ট সংখ্যক বিশেষ শিক্ষক শিক্ষিকা, পুনর্বাসন কর্মী, সাধারণভাবে যারা এই অক্ষমতা চর্চার সঙ্গে কোনোভাবে জড়িত নন, এরূপ বহু বিদগ্ধ মানুষ, বিভিন্ন পেশার মানুষ তারা এই বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। এটি কিন্তু যথেষ্ট আনন্দের। আমি ইতিপূর্বেই জানিয়েছি, কারণ বিশেষ কোনো বিষয় নিয়ে পৃথক আলোচনার প্রয়োজন হলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাহলে আমি চেষ্টা করব নির্দিষ্ট সময়ে ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। গত কয়েকদিন আগে একজন বিশেষ শিক্ষক তিনি জানতে চেয়েছেন জেনেটিক কাউন্সেলিং নিয়ে তথা জেনেটিক ডায়াগনোসিস অফ দ্য প্যারেন্টস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কি না। তারপরে বিভিন্ন বাবা মা, সাধারণ শিক্ষা ক্ষেত্রে তারা রয়েছেন, তারাও অনুরোধ করেছেন জেনেটিক কাউন্সেলিং বিষয়টা নিয়ে যদি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। আজকে আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করব। এই আলোচনাতে যেতে গেলে শুধু পুনর্বাসন বিজ্ঞানের সঙ্গে জড়িত হলেই চলবে না। জীববিজ্ঞান তথা জেনেটিক বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান ইত্যাদির সঙ্গে একটা ধারণা থাকা প্রয়োজন। অন্যথায় বিষয়টা একটু ধোঁয়াশা সৃষ্টি করবে। আমি চেষ্টা করছি বিষয়টিকে যতটা সহজ করে সর্বসমক্ষে তুলে ধরা যায়। আজকের আলোচ্য বিষয় গর্ভস্থিত ভ্রূণের জিনগত ও ক্রোমোজোম ঘটিত রোগ নির্ণয় এবং জেনেটিক পরামর্শদান, প্রিন্যাটাল জেনেটিক ডায়াগনোসিস অ্যান্ড জেনেটিক কাউন্সেলিং। মেডিকেল জেনেটিক্স, প্লান্টের ক্ষেত্রে প্লান্ট জেনেটিক্স, অ্যানিম্যালের ক্ষেত্রে অ্যানিম্যাল জেনেটিক্স, মানুষের ক্ষেত্রে হিউম্যান জেনেটিক্স বা মেডিকেল জেনেটিক্স, প্রাণীর ক্ষেত্রে ভেটেরিনারি জেনেটিক্স, এগ্রিকালচারাল সায়েন্সে এগ্রিকালচারাল জেনেটিক্স, হর্টিকালচারের ক্ষেত্রে হর্টিকালচারাল জেনেটিক্স। অতএব জেনেটিক বিজ্ঞান এর ব্যাপ্তি কিন্তু বিশাল এবং মেডিকেল জেনেটিক বিজ্ঞানের প্রধান লক্ষ্যই হল ব্যক্তির মধ্যে আমরা জেনেটিক্সের নীতিকে প্রয়োগ করে তার কোনো বংশগত
অসামঞ্জস্য আছে কিনা তাকে খুঁজে বার করা এবং প্রয়োগমূলক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় ব্যক্তি তথা পরবর্তী প্রজন্ম সমূহ এবং সমাজ ও জাতিকে ওই বংশগত অসামঞ্জস্য বা বংশগত রোগের কবল থেকে সুরক্ষিত রাখা। এটি কিন্তু মেডিকেল জেনেটিক বিজ্ঞানের প্রধান লক্ষ্য। যারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন সেই সমস্ত বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে প্রতি 4টি পরিবারের মধ্যে একটি পরিবারে সিস্টিক ফাইব্রোসিস বা মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত শিশুর জন্ম হতে পারে। এঞ্জেল তিনি তার গবেষণায় তিনি তার বায়োস্ট্যাটিস্টিক্সের উপর কাজ করে তিনি জানিয়েছেন 10 ভাগ গর্ভের শুরুতেই ভ্রূণে ক্রোমোজোমের অস্বাভাবিকতা থাকে, কিন্তু এদের মধ্যে অধিকাংশ গর্ভই প্রথম 3 মাসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ প্রতি 100টি গর্ভ, সেই গর্ভের মধ্যে 10টি গর্ভেই জিনগত অস্বাভাবিকতা থাকে বা ক্রোমোজোমগত অস্বাভাবিকতা নিয়ে ভ্রূণের সৃষ্টি হয়। কিন্তু ওই যে ন্যাচারাল সিলেকশন, ডারউইনের যে থিওরি, এই ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুসারে প্রকৃতি শেষ পর্যন্ত তাকেই টিকিয়ে রাখবে যে প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবে। সুতরাং ন্যাচারাল সিলেকশনের নিয়ম অনুসারে ওই যে 10টি ভ্রূণ গর্ভের মধ্যে জিনগত বা ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করছে, তার অধিকাংশই স্বতঃস্ফূর্তভাবে গর্ভ নষ্ট হয়ে যাবে। স্পন্টেনিয়াস অ্যাবর্শন উইল টেক প্লেস বিফোর কমপ্লিশন অফ ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। কোনগুলো? those having different type of chromosomal aberrations or genetic problem, genetic defect. ক্রোমোজোমাল অ্যাবারেশনস হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা সংখ্যা হ্রাসজনিত ত্রুটি। আমরা জানি একজন পুরুষের সঙ্গে একজন স্ত্রীর সহবাসের ফলে স্ত্রীর গর্ভে একটি ভ্রূণের সঞ্চার হয়। একদম প্রথমে যেটি হয় সেটি জাইগোট। জাইগোটটি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে, এটি কোষ বিভাজনের একটি পদ্ধতি, এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে হয়ে জাইগোটটি একটি ভ্রূণটি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয়। এবং এই পুরো কাজটি সম্পূর্ণ করতে, সুস্থভাবে স্বাভাবিকভাবে সম্পূর্ণ হতে গর্ভকাল 9 মাস অন্তত সময় লাগে এবং সেই সময়টুকু গর্ভের মধ্যে ভ্রূণ তথা শিশুকে উপযুক্ত পরিবেশ প্রদান করে থাকতে দেওয়া উচিত। এখন যে ক্ষেত্রে অধিকাংশ নষ্ট হওয়ার পরেও সামান্য কিছু ভ্রূণ শেষ পর্যন্ত তারা ওই অস্বাভাবিকতা নিয়ে তারা জন্মগ্রহণ করে, এই সব শিশুদের মধ্যে আমরা বিভিন্ন রকমের জন্মগত অস্বাভাবিকতাকে আমরা লক্ষ্য করব। কিন্তু এই শিশুদের, এই অল্প যে কয়েকটি শিশু
টিকে গেল, বেঁচে গেল। গর্ভকাল শেষ করে যারা পৃথিবীর আলো দেখল, তাদের আবার অধিকাংশই অল্প বয়সে, 1 মাস 2 মাস 3 মাস বয়সের মধ্যে মায়ের বুকে হাহাকার তুলে দিয়ে বাবার হৃদয়কে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে সমগ্র পরিবার তথা পরিজনদেরকে চোখের জলে ভাসিয়ে দিয়ে সে চলে যায়, তার মৃত্যু হয়। চিকিৎসকরা বুঝে উঠবার আগেই, শিশুটির সমস্যা বুঝে উঠবার আগেই শিশুটি পৃথিবীর কোল থেকে চিরতরে চলে যায়। দেখা গেছে প্রতি 200 জন জীবিত শিশুর মধ্যে একজনকে আমরা শনাক্তকরণ করতে পারি। কারণ আগেই বললাম, হয় গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে গর্ভস্থিত ভ্রূণের স্বতঃস্ফূর্তভাবে গর্ভ নষ্ট হয়ে যায়, অথবা শিশু জন্মগ্রহণ করার পর অতি দ্রুত অল্প সময়ের মধ্যে শিশু মারা যায়। কারণ সেও ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের এই যে থিওরি যে বাঁচবার জন্য লড়াই অবশ্যম্ভাবী, এবং যারা প্রকৃতই শক্তপোক্ত তারাই নতুন পরিবেশের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে টিকে থাকবে, বেঁচে থাকবে জীবন যুদ্ধে, বাকিরা চলে যেতে বাধ্য হবে। আবার যারা টিকে থাকবে তাদের মধ্যে অনেকেই ন্যাচারাল সিলেকশন পদ্ধতিতে, প্রাকৃতিক নির্বাচনের পদ্ধতিতে তারাও শেষ পর্যন্ত ফুলটি প্রস্ফুটিত হবার আগেই অকালে বোঁটাটি শুকিয়ে ঝরে পড়বে। এখন তাহলে প্রশ্ন, যে কোনো একটি পরিবারে জিন বা ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা নিয়ে শিশুর জন্ম হলে আমরা কি করে তাকে আটকাবো? এই জন্ম হওয়ার সম্ভাবনাকে কি করে আটকাবো? কারণ জিনগত বা ক্রোমোজোম ঘটিত ত্রুটি নিয়ে যদি কোনো শিশু পৃথিবীর আলো দেখতে পায় এবং যদি সে বেঁচে যায়, তাহলে তার সেই জিনগত রোগ, ক্রোমোজোম ঘটিত রোগকে আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য, রোগ থেকে মুক্ত করবার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি এখনো আবিষ্কার করে উঠতে পারেনি। দেখা গেছে যে পরিবারে জিনগত বা ক্রোমোজোমগত ত্রুটি নিয়ে শিশু জন্মগ্রহণ করছে, সেই পরিবারে বা ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ রক্ত সম্পর্কযুক্ত পরিবারেও এই একই ধরনের সমস্যা রয়েছে বা আসছে বা আসতে পারে। কিন্তু সমস্যা হলো, যতক্ষণ পর্যন্ত না পরিবারে জিনগত বা ক্রোমোজোম জনিত কোনো ত্রুটি নিয়ে শিশু জন্মগ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্রোমোজোম ঘটিত রোগ, জিনগত রোগ নিয়ে আলাপ আলোচনা করি না, আমরা জানতে চাই না। আমরা অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেও আমার সৃষ্টি থেকে আমার ধ্বংস এবং আমার পরিবার পরিজনদের সৃষ্টি থেকে ধ্বংস, পরবর্তী প্রজন্মের সৃষ্টি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে আমরা অত্যন্ত দ্বিধান্বিত। কখনো ধর্মধ্বজীরা তারা ধর্মের কারণ দেখিয়ে এই ধরনের আলোচনা থেকে আমাদের বিরত থাকতে বাধ্য করে। গবেষণায় আমরা এটাও দেখতে পাই
35 বৎসর বয়সের পরে যদি কোনো মহিলা গর্ভধারণ করেন, কেবলমাত্র বয়সের কারণে তার গর্ভস্থিত সন্তানের মধ্যে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা দেখা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আবার মনে করাচ্ছি, বহু স্বামী স্ত্রী ক্যারিয়ারের টানে আর্থিক স্বাচ্ছন্দ্য সৃষ্টি করে হনিমুন দীর্ঘ কয়েক বছর কাটিয়ে তারা সন্তান গ্রহণ করার কথা ভাবেন। সেই সমস্ত মা বাবাদের জন্য আমার কথা, এই সব কিছুই হতে পারে, কিন্তু মায়ের গর্ভবতী হওয়ার বয়স যদি 35 বৎসর বা তারও অধিক হয়ে যায়, তাহলে তিনি ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা যুক্ত শিশু ধারণ করতে পারেন এবং সেই ধারণ করার সম্ভাবনা অত্যন্ত অধিক। গর্ভবতী হওয়ার বয়স মায়ের ক্ষেত্রে 35 বৎসর হলে, যেখানে 0.9% ক্ষেত্রে 200টির মধ্যে 1.8টি গর্ভস্থ ভ্রূণে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা আসার সম্ভাবনা থাকে, সেখানে মায়ের গর্ভবতী হওয়ার বয়স 39 বৎসর হলে এই সম্ভাবনা 2% বৃদ্ধি পায় এবং গর্ভবতী হওয়ার বয়স 47 হলে এই সম্ভাবনা বৃদ্ধি পেয়ে 10% হয়। কিন্তু ডাউন সিনড্রোম শিশুদের ক্ষেত্রে দেখা গেছে এই সম্ভাবনা 30% অধিক। ডাউন সিনড্রোম হলো এক বিশেষ ধরনের ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা, যাকে আমরা ট্রাইজোমি বলি। ট্রাইজোমি অর্থাৎ এক জোড়া ক্রোমোজোম, একটি বিশেষ ক্রোমোজোম জোড়ার সংখ্যা সেখানে 2-এর জায়গায় 3 হয়ে যায়। হুক মনে করিয়ে দিচ্ছেন যে গর্ভবতী মায়ের বয়স 35 বৎসর হলে, যেখানে প্রতি 100টি গর্ভের একটিতে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা আসার সম্ভাবনা থাকে, সেখানে মায়ের গর্ভবতী হবার বয়স 48 বৎসর হলে এই সম্ভাবনা শতকরা বেড়ে যায়। কীরকম? প্রতি 3টি গর্ভের একটিতে জিন ঘটিত বা ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা নিয়ে শিশু পৃথিবীর আলো দেখতে চায়। কিন্তু এখানে আরেকটি কথা বলবার আছে, যেহেতু ক্রোমোজোমের বা জিনগত অস্বাভাবিকতা যুক্ত অধিকাংশ ভ্রূণই গর্ভের স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই নষ্ট হয়, তাই বাস্তবে ক্রোমোজোমের বা জিনগত অস্বাভাবিকতা যুক্ত শিশুর জন্মগ্রহণের হার অনেক কম। আমরা 1967 সাল থেকে অ্যামনিওসেন্টেসিস, 1982 সাল থেকে কোরিওনিক ভিলি স্যাম্পলিং বা সিভিএস এবং 1973 সাল থেকে ফিটোস্কোপি পদ্ধতির প্রয়োগ করে জেনেটিক চিকিৎসা বিজ্ঞানীরা গর্ভাবস্থায় সন্তানের ক্যারিওটাইপ অর্থাৎ গর্ভস্থিত ভ্রূণের ক্রোমোজোমের সজ্জা নির্ণয় করতে সক্ষম হয়েছেন এবং গর্ভস্থিত ভ্রূণে ক্রোমোজোমের সংখ্যাগত বা গঠনগত অস্বাভাবিকতা বা জিনগত অস্বাভাবিকতার কারণে কি ধরনের অস্বাভাবিক শিশু জন্মগ্রহণ করতে চলেছে সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা তারা আমাদেরকে দিতে পারছেন। প্রশ্ন উঠবে, আমি জেনেটিক কাউন্সেলিং পরের এপিসোডে বলবো,
কারণ এইটুকু না জেনে জেনেটিক কাউন্সেলিংয়ের মধ্যে প্রবেশ করা যায় না। যারা প্রফেশনাল রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, পেশাদার যারা পুনর্বাসন কর্মী, যারা পেশাদার সাইকোলজিক্যাল কাউন্সেলর, যারা পেশাদারভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, চিকিৎসা মনোবিজ্ঞানী বা রিহাব সাইকোলজিস্ট, রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট, পুনর্বাসন মনোবিজ্ঞানী, তাদের ক্ষেত্রে এটি জানা দরকার। কারণ ক্লায়েন্টকে সাপোর্ট করতে হয়। তাহলে প্রশ্ন উঠবে, জেনেটিক কাউন্সেলিং করে আমি কি পাবো? উত্তর, জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে বাবা মার সামনে কতগুলো পথ আমরা খুলে দিতে পারছি। প্রথম পথ, সন্তানের ভবিষ্যৎ সম্বন্ধে তারা একটা স্পষ্ট বিজ্ঞানসম্মত ধারণা পেয়ে থাকেন এবং তখন তারা চিন্তা করবেন, এই গর্ভটিকে টিকিয়ে রেখে আমি সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবো, কিংবা আমি পৃথিবীর আলো সন্তানকে দেখাবো না, আমি অ্যাবর্শন করিয়ে নেব, সন্তানটিকে গর্ভের মধ্যেই আমি নষ্ট করে দেব। আমি এই নিয়ে বিস্তারিত আলোচনাতে যাব। এর পিছনে মনোবৈজ্ঞানিক অ্যানালিসিস, সমাজবৈজ্ঞানিক অ্যানালিসিস, রিলিজিয়াস বা ধর্মীয় বিশ্লেষণ, এই সমস্ত দিক থেকেই, এবং চিকিৎসা বিজ্ঞানগত বিশ্লেষণ অবশ্যই, সমস্ত দিক থেকেই আমি বিস্তারিত প্রেক্ষাপটে আলোচনা করব। এই আলোচনা প্রতিটি শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতী, ভাবী পিতামাতার, বর্তমান পিতামাতার প্রত্যেকের এই বিষয়টি নিয়ে যথেষ্ট সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ ভারতীয়রা প্রত্যেকেই পিতৃত্ব তথা মাতৃত্ব অর্জন করতে অন্যান্য রাষ্ট্রের তুলনায় ভারত তথা ভারতীয় উপমহাদেশের পুরুষ মহিলারা অতিরিক্ত আগ্রহী। দ্বিতীয়ত, যদি কেউ ক্রোমোজোমগত বা জিন ঘটিত ত্রুটিযুক্ত যে শিশু গর্ভে রয়েছে তাকে গ্রহণ করতে না চান, তাহলে তার অ্যাবর্শন ঘটিয়ে দিতে পারেন উপযুক্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উপযুক্ত জেনেটিক কাউন্সেলিং এর সঙ্গে আলোচনা করে, এবং পরবর্তী সন্তান গ্রহণের জন্য তারা অপেক্ষা করতে পারেন। এই অপেক্ষা করার পূর্বে মা বাবাকে জেনে নিতে হবে যে প্রথম যে সন্তানটি জটিলতা নিয়ে পৃথিবীর আলো দেখতে চেয়েছে, সে কি ধরনের জটিলতা নিয়ে আসবে, তাকে লালন পালন করবার মতো সামর্থ্য, বিজ্ঞানসম্মত সামর্থ্য, মা বাবার আর্থিক সম্মত সামর্থ্য, সমাজের গ্রহণযোগ্যতার সঙ্গে জড়িত সামর্থ্য, ধর্মীয়ভাবে সামর্থ্য ইত্যাদি মা বাবার রয়েছে কিনা। সেই রকম মা বাবা তারা যখন প্রথম গর্ভটিকে নষ্ট করে দ্বিতীয় গর্ভের জন্য প্রত্যাশা রাখবেন বলে এগিয়ে চলেছেন, তাদেরকেও জানতে হবে যে পরবর্তী ক্ষেত্রে তাদের সন্তানের মধ্যে আবার এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কিনা, বা সম্ভাবনা থাকলে কতটা সম্ভাবনা রয়েছে। এটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ কেউ কেউ বলবেন যে না বাবা, নেই মামার থেকে আমার কানা মামাই ভালো। অতএব আমি বুঝতে পারছি চূড়ান্ত এক জটিলতা নিয়ে পৃথিবীর আলো দেখবে, তবুও যতদিন সে বাঁচবে ততদিন তার কাছ থেকে তো আমি মা ডাক পাবো, বাবা ডাক পাবো, অথবা অথবা চিকিৎসক আগেই বলে দিচ্ছেন, পরামর্শদাতা মনোবিজ্ঞানী আগেই বলে দিচ্ছেন, সে কোনোদিনই কথা বলবে না, সে কোনোদিনই শব্দ বুঝতে পারবে না। তা হোক,
তবুও তো আমি সবাইকে বলতে পারবো আমার সন্তান রয়েছে, আমি পিতৃত্বের অধিকারী, আমি মাতৃত্বের অধিকারী। সমাজ আমার সন্তান নেই বলে অত্যন্ত নেতিবাচক আঘাত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমি নিজে যেহেতু দীর্ঘ প্রায় 20 বছর ধরে একজন পেশাদার কাউন্সেলর হিসাবে কাজ করছি এবং রিহাব কাউন্সেলিং এর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়ে রয়েছি, আমি জানি সন্তানহীন মা বাবারা যখন আসেন তাদের যন্ত্রণা, তাদের কান্না। আবার আমি এও জানি যে মা বাবা তার একেবারে জটিল ধরনের অক্ষমতা যুক্ত রোগে ক্লিষ্ট সন্তানকে নিয়ে আমার দরজায় এসে টোকা দিচ্ছেন। তাদের কান্না, তাদের হতাশা, তাদের বুকের হাহাকার, তাও আমি অনুভব করি। আর তাই আমি আরো গভীরতার সঙ্গে মা বাবার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সমাজ বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ধর্মীয় প্রেক্ষাপটে বিশ্লেষণে আমি যাব। 3 নম্বর, যে সকল দম্পতির পরবর্তী সমস্ত সন্তানই এই জিনগত বা ক্রোমোজোম জনিত ত্রুটি নিয়ে আসবে বলে চিকিৎসকরা জানিয়ে দিচ্ছেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে গর্ভনিরোধক ব্যবহার করে বা বন্ধ্যাত্বকরণের দ্বারা তারা সন্তান আসবার পথকে চিরতরে রুদ্ধ করে দিতে পারেন কিনা। তাহলেও সমস্যা, আগেই সে কথাটি বলেছি। এবং চতুর্থত, সন্তানের জন্য যে সমস্ত দম্পতি ব্যাকুল হয়ে উঠেছেন, সেই ব্যাকুলতা যে সমস্ত পরামর্শদাতা মনোবিজ্ঞানী, যে সমস্ত পুনর্বাসন মনোবিজ্ঞানী দেখেননি, যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানী দেখেননি, অনুভব করেননি, তারা কিছুতেই বুঝতে পারবেন না সন্তানের জন্য কি ভয়ঙ্কর এক ব্যাকুলতার মধ্যে মা বাবা দিন কাটান। তাদের উদ্দেশ্যে জেনেটিক কাউন্সেলিং জানাবে আপনি পোষ্যপুত্র বা পোষ্যকন্যা গ্রহণ করতে পারেন, অথবা জেনেটিক চিকিৎসা বিজ্ঞানীর সঙ্গে আলোচনা করে অন্য পুরুষের শুক্রাণু বা অন্য মহিলার ডিম্বাণু গ্রহণ করে সন্তান লাভের কথা চিন্তা করতে পারেন। এটি আমরা মহাভারতে দেখেছি এই সত্য। সব প্রাচীন ভারত এই সত্যকে নিয়ে চলেছে, পরবর্তী ভারতও তাই। আজও সারা পৃথিবীতে এই পদ্ধতি যত দিন যাচ্ছে ততই গুরুত্ব লাভ করছে, ততই সমাদৃত হচ্ছে। অ্যানেনসেফালি, হাইড্রোসেফালি, সিভিয়ার স্পিনা বাইফিডা, টিউবারাস স্ক্লেরোসিস, ক্রোমোজোমাল ট্রাইজমি, সিস্টিক ফাইব্রোসিস, মাস্কুলার ডিস্ট্রফি, টেসাক্স ডিজিজ, হান্টিংটনস কোরিয়া অ্যান্ড এটসেট্রা 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 ইত্যাদি কোনো জিন ঘটিত বিপাকীয় অস্বাভাবিকতার, জিন ঘটিত রোগের অথবা জিন ঘটিত বিপাকীয় অস্বাভাবিকতার কোনো চিকিৎসা বা প্রতিকারমূলক ব্যবস্থা আজও আমরা জানি না। তাই জেনেটিক কাউন্সেলিং আমাদের কাছে একটি সঠিক উত্তরের পথ দেখাবে। অপেক্ষা করুন পরবর্তী দ্বিতীয় এপিসোডের জন্য। আমরা আবার ফিরে আসব। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে।